আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৩টায় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং রাষ্ট্রপতির কার্যালয় সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব আজকের তফসিলে রয়েছে। এর আগে গত 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও ঈদ উল ফিতরের ছুটির কারণে 15 মার্চ তা মুলতবি করা হয়েছিল। 29 মার্চ থেকে পুনরায় অধিবেশন শুরু হয়েছে এবং এটি আগামী 30 এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। নিবন্ধন না পাওয়ায় 7 এপ্রিল হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ কবির হোসেন এ তথ্য জানান। এর আগে 14 মার্চ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোড 7 এপ্রিল থেকে শুরু হচ্ছে। এটি হবে দেশের পরমাণু বিদ্যুৎ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জুন থেকে জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রকল্পের একটি ইউনিট ডিসেম্বরের মধ্যে পূর্ণ ক্ষমতায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিদ্যুৎ নিরাপত্তা দেশের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়। এজন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন জোরদার এবং জাতীয় গ্রিডে নতুন সক্ষমতা যোগ করা প্রয়োজন। আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হল উৎপাদনে যাওয়া এবং গ্রিডে যোগ করা যেতে পারে এমন পরিমাণ বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা। রাজধানী ঢাকায় জনদুর্ভোগ লাঘব এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে আজ থেকে বিশেষ উচ্ছেদ অভিযানে নামছে ডিএমপি। মূলত ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা অবৈধ রেস্টুরেন্ট, ওয়ার্কশপ এবং স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করাই এই অভিযানের মূল লক্ষ্য। পুলিশের ট্রাফিক বিভাগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ট্রাফিক 8টি বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে এই অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। ঢাকা মহানগরীর সড়কের পাশে বিভিন্ন দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হবে। এর আগে গত 23 মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। সংকট মুহূর্তে সুষ্ঠুভাবে জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 11টি পেট্রোল পাম্পে নিযুক্ত করা হয় ট্যাগ অফিসার। তবে দায়িত্ব অবহেলার কারণে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে শুধুমাত্র উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান ছাড়া অন্য 10 জন ট্যাগ অফিসারকে অব্যাহতি দিয়ে নতুন করে ওই পদে 10 জনকে নিযুক্ত করা হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুরের সহকারী কমিশনার ভূমি মাহমুদ হুসাইন রাজু। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, রাজধানীতে আজ ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, প্রতিদিনের মতো যে এই যে চাপটি বলছেন, এটা প্রতিদিন যেরকম হয় আজকে ঠিক তেমনই এবং একটুও কমেনি। রাজধানীতে যে জ্বালানি তেল নিয়ে যে সংকট, সেটি আসলে এখনও দৃশ্যমান। আমরা রয়েছি ট্রাস্ট ফিলিং স্টেশন, যেটি বিজয় সরণি। এই ফিলিং স্টেশনটি কিন্তু শুরু থেকেই তেল দিয়ে যাচ্ছে, একাধারে তেল দিয়ে যাচ্ছে। তারা কিন্তু কখনো তেল দেয়নি এমন দিন হয়নি। তবে সেই ফিলিং স্টেশনে সেই কারণে কিন্তু আমরা প্রতিদিনই ভিড় লক্ষ্য করি এবং যে চাপটি প্রতিদিন দেখা যায়, সেই চাপটি এখানে আসলে আরও বেশি ভালোভাবে দেখা যায়। হয়তো এখন আপনি এই ফিলিং স্টেশনের ভিতরেরকার অবস্থা দেখে আপনি হয়তো বুঝতে পারবেন না। আমরা যদি বাইরের অবস্থা দেখাই তাহলে সেই চাপটি বোঝা যাবে। আমরা সেটিও কিছুক্ষণ পর দেখাবো। এইটুকু জানিয়ে রাখি যে এটি কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং সুষ্ঠুভাবে এখানে তেল বন্টন করা হয়, সরবরাহ করা হয়। এখানে 6টি তেলের মেশিন রয়েছে এবং সেই 6টি মেশিন থেকে 12 একসাথে কিন্তু 12টি যানবাহনে তেল সরবরাহ করা যায়। সেই কারণে কিন্তু এইখানে খুব দ্রুতই যারা আসেন তেল নেওয়া সম্ভব। কিন্তু আমরা এসে যা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমরা অনেকের সাথে কথা বলেছি, যারা মোটরসাইকেল চালক রয়েছেন, যারা অন্যান্য যানবাহন চালক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা অনেকেই সকাল 7:30টা থেকে তেল নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন। আর এই যে
ফিলিং স্টেশনে এই ফিলিং স্টেশনে কিন্তু কোনো লিমিট দেওয়া হয়নি তেলের জন্য, যে যেরকম প্রয়োজন সেই রকমভাবে কিন্তু তেল নিতে পারছেন আজকে। সে কারণে এই ফিলিং স্টেশনে একটু ভিড়টা বেশি সবসময় দেখা যায়। আর যেটি বলছি যে সংকটের কথা বলছেন, আমরা অনেক জায়গায় রাজধানীর অনেক ফিলিং স্টেশনগুলোতেই দেখেছি তারা অন্যান্য সময়ের মতো আজকেও অনেক জায়গায় তেল সরবরাহ বন্ধ রেখেছে এবং তারা যেটি জানাচ্ছে যে তারা আসলে ডিপো থেকে পর্যাপ্ত তেল পাচ্ছে না বিধায় তারা তেল সরবরাহ কিন্তু বন্ধ রাখছে। এবং এই বিভিন্ন তেল বিশেষ করে ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকার কারণেই কিন্তু চাপ পড়ছে যেগুলো আসলে সচল রয়েছে। আমি শুরুতে যেটি বলেছি যে আপনি হয়তো ফিলিং স্টেশনের ভিতরের অবস্থা দেখে বোঝা যায় না যে এখানে সংকটটা কোথায়। এখন আপনি হয়তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে লাইনটি, এই লাইনটি আমরা যতটুকু জানতে পেরেছি মহাখালী যে ফ্লাইওভারের নিচ পর্যন্ত আছে সেই পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এবং যেটি বলেছি সকাল থেকে অনেকেই 7:30 থেকে অপেক্ষা করছেন। এখন কিন্তু বাজে 10টা, তো 2.5 ঘন্টা বা 2 ঘন্টার উপরে অনেকেই এরকমভাবে কিন্তু অপেক্ষা করে তেল, কাঙ্ক্ষিত যে তেল সেটি নিচ্ছেন। এবং সরকার থেকে কিন্তু বারবার বলা হচ্ছে কোনো সংকট নেই, তবে এই সংকট নেই এই প্রশ্নটি কিন্তু আসলে বারবার যারা যানবাহন চালক রয়েছেন তারা কিন্তু করছেন যে যদি সংকট না থাকে তাহলে এই অবস্থা কেন। এই অবস্থার কারণ হিসেবে গতকালকে যে নিয়মিত যে ব্রিফিং করে জ্বালানি মন্ত্রণালয়, সেখান থেকে বলা হচ্ছিল কিন্তু অবৈধ যে মজুদ, সেই মজুদ করার কারণে কিন্তু একটি বাড়তি চাপ এই তেলের জন্য সৃষ্টি হয়েছে। এবং সেই কারণেই আসলে এই বিভিন্ন স্টেশনে ফিলিং স্টেশনগুলোতে যে চাপ সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকে তারা বলছেন যে অনেকে এই সংকট সৃষ্টি হতে পারে এই ভয়ে অনেকে বেশিরভাগ তেল নিতে আসেন, বেশি তেল তার প্রয়োজন অতিরিক্ত তেল নিতে আসার কারণে এই চাপটি হতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রেখে, অবৈধ মজুদ কিন্তু হচ্ছে সেটি আমরা গতকালকে কিন্তু এই যে জ্বালানি মন্ত্রণালয় যে ব্রিফিং করেছেন সেখান থেকে কিন্তু বলা হয়েছে গতকালকে যে বিভিন্ন জায়গায় এই অবৈধ মজুদের বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছিল সেই অভিযানে তারা যেটি বলছে যে প্রায় 87,000 লিটার তেল গতকালকে আসলে সেই মজুদ থেকে উদ্ধার করা হয়েছে। এবং এ পর্যন্ত যে তেলের মজুদ থেকে তেল উদ্ধার করা হয়েছে সেই পরিমাণটা প্রায় 3,00,000 লিটার মতো। তো এই যে অবৈধ মজুদ হচ্ছে না সেটি বলা যাবে না, অবৈধ মজুদ কিন্তু হচ্ছে, এটা মন্ত্রণালয় স্বীকার করছে। সেই অবস্থায় কিন্তু আসলে এখন এই যে চাপটি বিশেষ করে ফিলিং স্টেশনগুলোতে, সেই চাপটি কিন্তু সেই কারণেও হতে পারে বলে এই যে সরকার থেকে কিন্তু বারবার বলা হচ্ছে। এবং সরকার বারবার বলছে যে গত বছরের প্রতি মাসে যে অনুযায়ী তেল সরবরাহ করা হতো এবারও ঠিক সেইভাবে, বিশেষ করে মার্চে গত বছরে যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছিল পাম্পগুলোতে, এবারও মার্চে সেই পরিমাণ তেল সরবরাহ করা হয়েছে। এবং এপ্রিল এসে গেছে, এপ্রিলেও ঠিক একই রকমভাবে তেল সরবরাহ করা হবে, সেটিও কিন্তু সরকার থেকে জানানো হচ্ছে। তবে সংকটটা আসলে কাটছে না, আমরা দেখছি সংকটটা কাটছে না। যেটি বলছে যে সবাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে কিন্তু তেল নিচ্ছেন। আমি একটু একজনের সাথে কথা বলতে চাই। আপনি কতক্ষণ এখানে ওয়েট করছেন? আনুমানিক 2 ঘন্টার মতো, 1.5 ঘন্টা প্লাস ধরে বসে আছি তেলের জন্য। আচ্ছা, এই লাইনটা কত দূর? এই লাইনটা তো আনুমানিক 500 মিটার লম্বা হবে। জি। আচ্ছা, এতক্ষণ অপেক্ষার পরে তেল নেওয়া বা তেল পাওয়া সেটি আসলে ভাগ্যের বিষয় কিনা, এখন না সবার কাছে দাঁড়িয়েছে কিনা। আরেকটা বিষয় বলবেন যে এই যে সরকার বলতেছে সংকট নাই, তাহলে এই যে আপনারা লাইনে দাঁড়িয়েছেন, আপনাদের কি মতামত সে বিষয়ে? যদি সংকট না থাকে তাহলে তো পাম্পে এটা দেখার প্রয়োজন যে এত বড় সিরিয়াল আসলে কেন হচ্ছে। আমরা প্রতিদিন তেল নিতে হয়, দেখা গেছে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা যদি পাম্পে আমরা সিরিয়াল দিই, এটা আসলে একটা অস্বস্তিকর। এটার আসলে সমাধান দ্রুত করা দরকার সরকারের। শুনছিলেন যে এই সংকট নেই যেটি বলা হচ্ছে, তাহলে সমাধান দ্রুত করা সরকারের, এটি কিন্তু তারা বলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এপ্রিল মাসেও কিন্তু তেলের দাম বাড়াচ্ছে না সরকার, যে আগের যে মূল্যটা রয়েছে সেই মূল্যই কিন্তু রাখা হয়েছে, সরকার সেটি রেখেছেন। এবং এই বিষয়টি আমরা কয়েকজন যারা যানবাহন চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাতে হ্যাপি। এই যে বিশ্ব বাজারে তেলের দাম কিন্তু অনেকটাই বেড়েছে, বিভিন্ন দেশে তেলের দাম বাড়ানো হয়েছে, বিভিন্ন দেশে তেলের সংকটও সৃষ্টি হয়েছে। সেই সংকটটা আসলে বাংলাদেশে ওরকমভাবে কিন্তু আজ করা যায়নি। এবং সরকার কিন্তু বারবার বলছে তাদের বাংলাদেশে তেলের মজুদ আছে এবং আরও তেলের যে জাহাজ ভর্তির তেল সেগুলো আসতেছে। এবং সেই
সামনে যদি কোনো সংকট থাকে সেটিও মোকাবেলার জন্য সরকার প্রস্তুত। ইতিমধ্যে অনেক নানা ধরনের কার্যক্রম সরকার হাতে নিয়েছে, বিশেষ করে হোম অফিস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে যে অনলাইনে ক্লাস করা, সেগুলোর ব্যাপারেও সরকারের একটি সিদ্ধান্ত আসছে। সর্বমোট বৈশ্বিক যে একটা তেলের সংকট সৃষ্টি হয়েছে, বিশেষ করে এই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি, সে কারণে যে তেলের সংকটটি সৃষ্টি হয়েছে, সেই তেলের সংকটটি সেই সংকট মোকাবেলায় সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেখানে অনেকেই আসলে সাধুবাদ জানাচ্ছেন। তবে এই যে ভোগান্তি রয়েছে, দীর্ঘক্ষণ এই পাম্পের জন্য তেলের জন্য অপেক্ষা, সেই অপেক্ষার অবসান আসলে তারা চাচ্ছেন, যারা সাধারণ চালকরা রয়েছেন। আর বিভিন্ন যেটি বলেছি, ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছে না, বন্ধ রয়েছে, সেগুলোর যদি খোলা থাকে তাহলে এই একটি বা দুইটি পাম্পে বা একাধিক পাম্পে যে তেলের জন্য যে হাহাকার বা যে লাইনটি দীর্ঘক্ষণ ভোগান্তি, সেগুলো আসলে হবে না বলে যারা চালক রয়েছেন তারা বলছেন। তো এই ছিল আমার কাছে এই তেলের বিষয়ে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বিজয় সরণি থেকে আজকের ফিলিং স্টেশনগুলো সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী SM আরিফ। এবার চলে যাব দর্শক সচিবালয়ে কর্মব্যস্ততা শুরু হয়েছে প্রধানমন্ত্রী সহ কর্মকর্তা কর্মচারীদের। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সচিবালয়ে প্রধানমন্ত্রীর আজকের কর্মযোগে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিনই 9টা থেকে 9টা 10, 15, 20 মিনিটের মধ্যে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। আজকেও সকাল 9টা 20 মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর যে সচিবালয়ে 1 নম্বর যে ভবনটি রয়েছে, যে ভবনে প্রধানমন্ত্রী বসেন, সেখানে পানি ব্যবস্থা নিয়ে বৈঠক চলছে। এই বৈঠকে যোগ দিতে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি সহ এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতরে প্রবেশ করেছেন এবং সেখানে পানি ব্যবস্থা নিয়ে বৈঠক হবে। এই পানি ব্যবস্থা নিয়ে বৈঠকে আপনার দেশের বিভিন্ন জেলায় যে নদী রয়েছে, নদী ভাঙন এবং সেই নদী ভাঙন রোধে কী করণীয়, সুপেয় পানি এবং পানি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এবং বাংলাদেশে যে জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, সেই খাল খনন কর্মসূচি পুনরায় আবার প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে উদ্বোধন করেছেন। খাল খনন কর্মসূচির কী অগ্রগতি, সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে, যেহেতু এই বিষয়গুলো পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। তবে এই মুহূর্তে বৈঠক চলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে পানি সম্পদ মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে বসেছেন। বৈঠকে আলোচনার বিষয়বস্তু আসলে নির্দিষ্ট করে কি আলোচনা হয়েছে সেটি কিছুক্ষণ পরেই হয়তো বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসলে তখন আমরা পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলবো। তিনি যখন কথা বলবেন যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তখন সেই বিষয়গুলো আমরা স্পেসিফিক আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাবাসসুম, সচিবালয়ে এই ছিল আমার কাছে তথ্য। এরপর তিনি দুপুরে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে প্রবেশ করবেন। দুপুর 3টায় যেহেতু সংসদ অধিবেশন শুরু হবে, 3টার মধ্যেই তিনি সংসদে প্রবেশ করার কথা রয়েছে। তাবাসসুম, সচিবালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আজকের কর্মযোগের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী। মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের উর্বর ভূখণ্ডে দেশের মোট সয়াবিনের 80% উৎপন্ন হয়। সহজ চাষ পদ্ধতি, কম রোগ পোকা আক্রমণ এবং উচ্চ চাহিদার কারণে সয়াবিন এখনকার কৃষকদের অন্যতম লাভজনক ফসল। চলতি বছরের অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের নিয়মিত পরামর্শে মাঠগুলো সবুজে ভরে উঠেছে, যা নতুন আশা জাগাচ্ছে। লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। লক্ষ্মীপুর জেলার ব্র্যান্ডিং নাম সয়াল্যান্ড। সয়াবিন চাষে সমৃদ্ধ, উচ্চ প্রোটিন সমৃদ্ধ ফসল, সহজে চাষযোগ্য, পশুখাদ্য ও তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে মোট উৎপাদিত সয়াবিনের 80%ই মিলছে লক্ষ্মীপুর থেকে এবং কৃষকদের আয় বাড়াতে এটি সহায়ক ভূমিকা পালন করছে। প্রতি 1 কাপ সয়াবিনে রয়েছে 28.6 গ্রাম প্রোটিন। মাটি দোআঁশ জাতীয় এবং চাষ সহজে হয়, সার ও পরিচর্যা কম লাগে। তবে কৃষকরা ন্যায্য মূল্য ও বাজার ব্যবস্থা না পাওয়ায় চিন্তিত। জেলায় নেই কোনো সয়াবিন সম্পর্কিত ফ্যাক্টরি। তাছাড়া সরকার পক্ষ থেকেও কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কোনো পদক্ষেপ নেই। তারা চাচ্ছেন ধানের মতো সোয়াবিনও সরকার ক্রয় করুক। পাশাপাশি জেলার একটি সয়াবিন ফ্যাক্টরি নির্মাণেরও দাবি করছেন তারা। প্রতি 1 মণ সয়াবিন আমরা কৃষকের ঘরে উড়াইতে যে 1400 থেকে 1500 টাকা আমার খরচ হয়। যে আমরা যদি সরকারের কাছ থেকে
কিংবা আমরা যে কোনো ব্যবসায়ীদের কাছ থেকে 1700 থেকে 1800 টাকা যদি আমরা বিক্রি করতে পারি, যে তাহলে আমরা কিছু লাভবান হব। একটা গাভীর দাম 500 টাকা, সোয়াবিনের মন আমাকে আতেই ভরে 1700-1800 টাকা। যে 2500 টাকা আমরা সোয়াবিনের মন না পাই তো আমরা মার্ডার। সোয়াবিনের মধ্যে আমরা সারের ওষুধের দাম বেশি, বলদির দাম বেশি, এখন আমাকে পোষায় না। আমাকে যদি এই 1400-1500 টাকা যদি হয় তাহলে আমাকে লস হয়, যদি 2200 টাকা হয় তাহলে আমাকে লাভবান হয়। লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এই বিষয়ে প্রবন্ধনা ও পরামর্শ দেওয়ার কথা জানালেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং আমরা প্রায় 8000 চাষিকে প্রণোদনা, ক্ষুদ্র প্রান্তিক চাষিকে প্রণোদনা দেওয়ার কারণে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1400 হেক্টর বৃদ্ধি পেয়ে আমাদের এবারে আবাদ হয়েছে প্রায় 45,065 হেক্টর। লক্ষ্মীপুরের আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ ফসল সোয়াবিন চাষ অব্যাহত রাখার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগের প্রয়োজন বলেছেন সংশ্লিষ্টরা। তামান্না সাদিকা, মাই টিভি। টাঙ্গাইলের ঘাটাইলে এক মাছ ব্যবসায়ীকে কৌশলে ডেকে নিয়ে অপহরণ, নির্যাতন এবং অস্ত্রের মুখে সাদা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। মৎস্য অফিসের কর্মকর্তা পরিচয়ে কৌশলে ডেকে নেওয়া হয় অভিলাষ চন্দ্র বর্মন নামে ওই মাছ ব্যবসায়ীকে। এরপর আটকে রেখে তার উপর চালানো হয় নির্যাতন। এই ঘটনার পর থেকে জেলে পল্লীতে বিরাজ করছে আতঙ্ক। টাঙ্গাইলের ঘাটাইল থেকে রায়হান মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। ছদ্মবেশ, পরিকল্পনা আর টার্গেট সবকিছুই যেন সাজানো ছিল আগেই। আর সেই ফাঁদেই পড়েন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ডাকাতিয়া গ্রামের মাছ ব্যবসায়ী অভিলাষ চন্দ্র বর্মন। মৎস্য কর্মকর্তার পরিচয়ে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় তাকে। কোনো সন্দেহ ছাড়াই বেরিয়ে যান অভিলাষ, কিন্তু খামারে পৌঁছানোর পরই শুরু হয় আসল নাটক। আগে থেকে ওত পেতে থাকা একটি সংঘবদ্ধ চক্র তাকে জিম্মি করে। দেশীয় অস্ত্রের মুখে হাত পা বেঁধে চালানো হয় নির্যাতন। আড়তদারদের দাদনের টাকা ও মাছ বিক্রির মন গড়া অভিযোগ তুলে আদায় করতে চাওয়া হয় অর্থ। এমনকি 100 টাকার 4টি অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর ও টিপসইও নেওয়া হয়। ঘরে নিয়ে তালা দিল, 4টা তালা দেওয়ার পরে পিস্তল, কিরিস, আন্দাও মাইরা হালাবো, মুখ বান দিছে, খেতাতে ছাপ্পু দিছে, তারপরে স্টেমে টিপ নিছে আর ইয়াবা বড়ি দিয়া ছবি উঠাইছে আমার হাতে দিয়া। উঠার পরে 5 লক্ষ টাকা দাবি করছে। ঘটনার পর পুরো জেলে পল্লীতে নেমে এসেছে আতঙ্ক। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয় জেলেরা। তারে মাইরে হালাবো যে কোনো কৌশলে এখানে ওইখান থেকে সে মুক্তি করে আইছে। অভিলাষকে ফোন দিয়ে নেওয়া হয়েছে। নেওয়া সাইরা সে বলছে যে মৎস্য অফিস থেকে একটা লোক আসবো, তার সাথে 2টা কথা বলে আপনি চলে যাবেন। থানায় আমরা মামলা করছি, আসামি কেন ধরতাছে না, আমরা এটা সুস্থ বিচার। আমরা নিরীহ মানুষ, ইয়ার একটা কঠোর শাস্তি আমরা চাই। মামলার বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই সংঘবদ্ধ চক্রের মূল হোতা কারা আর কতদিন আতঙ্কে থাকতে হবে সাধারণ মানুষকে। হয়তো বাদী না ধরার জন্য বিভিন্ন কথাই বলতে পারে। আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আমরা সে ধরনের কার্যক্রমের যে নমুনা সেটা আমরা মামলার নথিতে। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। আসন্ন এসএসসি পরীক্ষা 2026 সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সাতক্ষীরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস.এম. তহিদুজ্জামান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আসাদুজ্জামান সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় প্রফেসর এস.এম. তহিদুজ্জামান বলেন, এবছর এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে 100% সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা পরীক্ষার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও নকল প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। মহান স্বাধীনতার মাস উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে
19 দিন ব্যাপী বইমেলা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর কাজীর দেউরি জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি নৈতিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। মেয়র আরও জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চসিক কাজ করছে। 40,000 বর্গফুট জায়গা জুড়ে আয়োজিত এই মেলায় 129টি স্টল রয়েছে এবং দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা এতে অংশ নিচ্ছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সাহিত্যিক আয়োজন থাকছে দর্শনার্থীদের জন্য। জ্বালানি সংকট মোকাবেলায় মতবিনিময় সভা ও যৌথ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানায়, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল সরবরাহ না করে চট্টগ্রাম, বহিনঙ্গর ও কর্ণফুলী নদীতে লাইটার জাহাজে অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবেলায় নৌপরিবহন অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর এর সমন্বয়ে গত 1 মার্চ থেকে নিয়মিত যৌথ অভিযান চালানো হচ্ছে। এছাড়া জ্বালানি পরিবহন ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় কোস্টগার্ড পূর্ব জোন 1 মতবিনিময় সভার আয়োজন করে। এতে পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় নিরাপদ ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, জনস্বার্থে কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চট্টগ্রামের রাউজান গহিরায় আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা এর বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। অনুষ্ঠানে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাকিস্তানের সাবেক ধর্মমন্ত্রী ও মুলতান শরীফের সাজ্জাদানশীল সৈয়দ হামেদ সাইদ কাজিমি। তিনি বলেন, আধ্যাত্মিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আল্লামা দোস্ত মোহাম্মদের রেখে যাওয়া ধারাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন আলেম ও শিক্ষাবিদ। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঢাকার ধামরায়ে এক ইন্টারনেট ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মাদক মামলায় কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই ব্যবসায়ীর কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আবুল হোসেন। মঙ্গলবার মাদকের মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 আদালতে পাঠায় পুলিশ। তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ধামরাই থানার ওসি শহীদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যারা আবুল হোসেনকে থানায় নিয়ে এসেছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক। এলাকা দিয়ে